স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই শহীদ দিবসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। রংপুরের শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা, দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি পরিবারের। আজ এনসিপির জুলাই পদযাত্রা গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে। গোপালগঞ্জের সমাবেশস্থল ইউএনও ও পুলিশের গাড়িতে হামলা, আগুন। এবং ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা সরিয়ে নিল কমিশন। সিইসির সাথে এনসিপি নেতাদের সাক্ষাতের পর এ পদক্ষেপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যথাযথ মর্যাদায় সারা দেশে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শহীদদের রুহের মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। কবর জিয়ারত সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী ও জুলাই শহীদ দিবস। সকালে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকাত আলী। রংপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সকাল 9টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কালো ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং আবু সাঈদ চত্বর স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। রংপুরে বাকি 21 শহীদের স্বজনরা ছিলেন বিশেষ অতিথি। এক বছরও আবু সাঈদ হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তার পরিবার, সহপাঠী ও আন্দোলনকারীরা। দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি তাদের। রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুরো দেশ যখন উত্তাল, সেই সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর পর বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এক বছরও এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না হয় হতাশ আবু সাঈদের পরিবার। সন্তান হত্যার দ্রুত বিচারের দাবি আবু সাঈদের স্বজনদের। কষ্টই না আগে কৃষক, আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য আমাকে মনে দুঃখ লাগে। আবু সাঈদের হত্যাকাণ্ড বিচার চাই। আমার সরকারের কাছে দাবি যে আবু সাঈদ বীর শ্রেষ্ঠ আবু সাঈদ শহীদ দিবস হিসাবে যেন নামকরণ করা হয়, এটাই আমার দাবি। শহীদ আবু সাঈদের যে আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নামে আসার জন্য। আমরা এই রাষ্ট্রে আর কোনো বৈষম্য দেখতে চাই না, নাগরিকের সুবিচার নিশ্চিত হয়, এরকম আমরা একটা রাষ্ট্র দেখতে চাই। বিচার কাজ দেরি হওয়ায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ চার্জশিটের তালিকাটি প্রকাশ করা হয়নি, সেহেতু কাকে সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং কাকে সেখানে বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে আসলে আমরা অত্যন্ত হতাশ। আমি আবু সাঈদ হত্যা মামলার 1 নম্বর সাক্ষী। আবু সাঈদ হত্যা মামলা কোথা থেকে কিভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেল আমি আজ পর্যন্ত জানি না, বা সাক্ষী হিসেবে যে আমাকে রিপ্রেজেন্ট করা উচিত ছিল বা জানার উচিত ছিল। ধরলাম সাক্ষী না, বাট আমি তো একজন প্রত্যক্ষদর্শী। আমরা তো আমাদের সামনেই তো ঘটে গেছে, সবকিছু ঘটনা ঘটে গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে জানান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই মামলাটা যেন দ্রুত গতিতে এই যারা আসামি যে চিহ্নিত করা হয়েছে তাদের যেন দ্রুতভাবে সুষ্ঠুভাবে বিচার করা হয় এবং তাদের জন্য গ্রেপ্তার করা হয়।
আবু সাইদের হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 30 জনের সম্পৃক্ততা পেয়েছে। এদের মধ্যে 4 জনকে গ্রেফতার করা হলেও বাকি 26 জনকে এখনও গ্রেফতার করতে পারেনি প্রশাসন। মাছরাঙা, নিউজ ডেস্ক। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 11:15টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বরিশালের সার্কিট হাউস থেকে সড়ক পথে কোটালীপাড়া হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। জুলাই পদযাত্রার 16তম দিনে আজ গোপালগঞ্জ পৌর উন্মুক্ত মঞ্চে পথসভা করবে এনসিপির নেতারা। তবে তারা গোপালগঞ্জের সীমানায় প্রবেশ করলেও এখনও পথসভাস্থলে পৌঁছাননি। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থল ভাঙচুর করা হয়েছে। সেখানে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। এর আগে কর্তব্যরত পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এবং গাড়িতে আগুন দেয়া হয়। এতে আহত হয়েছেন পুলিশের 3 সদস্য। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়েকজন আটক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। এছাড়া এনসিপির নেতৃবৃন্দ যেন গোপালগঞ্জে ঢুকতে না পারে সেজন্য কাঠিবাজারে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে আওয়ামী লীগের কর্মীরা। পথসভা ঘিরে পৌর উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ স্থল কিছুক্ষণ আগে ভাঙচুর করা হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা সংরক্ষিত তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশনের ওয়েবসাইট থেকে এই প্রতীক অপসারণ করা হয়। পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। এই প্রতীকেই ভোটের লড়াইয়ের অংশ নিয়েছে দলটি। তবে 24-এর আন্দোলনে ক্ষমতাসীন দলটির ভূমিকার কারণে আদালতের নির্দেশে এর নিবন্ধন স্থগিত রাখে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত কমিশনের ওয়েবসাইটেও দেওয়া হয়। তবে দলীয় প্রতীক বহাল ছিল। সম্প্রতি এনসিপির নেতারা সিইসির সাথে দেখা করে নৌকা প্রতীক সংরক্ষিত তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। এর কিছুদিন পর কমিশন আজ এই সিদ্ধান্ত নিল। বাংলাদেশকে পিছিয়ে দিতে চলমান ঘটনা প্রবাহ সাজানো কিনা এমন প্রশ্ন রেখে আসল রহস্য উদ্ঘাটন করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। মঈন খান বলেন, গায়ের জোরে কটু কথা বলে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, 1 বছরে অন্তর্বর্তী সরকারের অর্জন কি? উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের ইমেজ সংকটে ফেলা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরা আবারও দেশে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ফাঁদে পড়লে ডক্টর ইউনূসকেও শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হতে পারে। উদ্দেশ্যমূলকভাবে যারা বাংলাদেশের আদর্শকে ধ্বংস করতে চায় তাদের সৃষ্ট কোনো কল্পকাহিনী এবং কোনো ঘটনা প্রবাহ বা সাজানো নাটক কিনা সেটা আজকে বিশ্লেষণ করতে হবে। গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায় সেটা বিএনপি হতে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় আগামী 28 জুলাইয়ের মধ্যে পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গত 2রা জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মামলায় গ্রেফতার থাকা পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম, তৎকালীন ওসি AFM সায়েদ, ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল সহ 8 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা শাহিন আলম ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারি, সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোবারক হোসেনের আপিলের পরবর্তী শুনানি 22 জুলাই নির্ধারণ করেছে আপিল বিভাগ। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। এই বছরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত করা সম্ভব এবং সেই গতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
বৃষ্টি কমায় রাজধানীর বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। বাজারে সবজি ভেদে কেজি প্রতি 30 থেকে 60 টাকা দাম দেখা গেছে। রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ গতকালের চেয়ে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। এছাড়া মিষ্টি কুমড়া ও পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা দরে। ঢেঁড়স 40 আর করলা, পটল, কচুমুখী 50 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় কমে এসেছে দাম। আলু ও পেঁয়াজের বিক্রি হচ্ছে আগের দামেই। মরিচ 160 টাকা কেজি, আগে ছিল 240, 280, 300 ছিল। বেগুন 30 টাকা করে, চাল কুমড়া 20 টাকা, 30 টাকা পিস আছে, মোটামুটি সহনীয়। 50, 60, 40 সব কিছু 30, মানে সব স্বাভাবিক আছে, খুব স্থিতিশীল। আলু 25 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা কেজি, 55 টাকা কেজি, আদা 140 টাকা কেজি, দেশিটা। চট্টগ্রামে রাস্তাঘাটের বেহাল দশায় চরমে পৌঁছেছে মানুষের ভোগান্তি। বর্ষার কারণে মেরামত করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। এ দৃশ্য চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার। দীর্ঘ 1 বছর ধরে উঁচু নিচু ভাঙা পথ যাত্রীদের দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত রোলার কোস্টারে চড়ার ভীতিকর অভিজ্ঞতা। সামান্য বর্ষায় পানি জমে প্রায় উল্টে পড়ে রিক্সা, মোটরবাইক। গাড়ি উল্টে যায়, প্যাসেঞ্জার নিয়ে বাঙ্গার ভিতরে স্ক্রুপ চলে যায়, আমাদের ক্ষতি হয়। বুকে আড্ডিতে ব্যথা করে বাঙ্গাতে। বেশি ভাড়াও মারতে পারতাছি না এই বাঙ্গার কারণে, কষ্ট হয়ে যাও। আগে অনেক কিছু রুজি করতাম, এখন অল্প রুজিতেই যথেষ্ট। রাস্তার বাঙ্গার কারণে রুজি করতে পারি না। গাড়িটা এটা নষ্ট হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায় বাঙ্গার কারণে। এই এলাকার পাশেই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। প্রতিদিন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনকে হাসপাতালে যেতে হয়, পাড়ি দিতে হয় এই ভাঙা রাস্তা। দীর্ঘদিন ধরে এখানে যাওয়া আসা করতেছি, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরা যারা সাধারণ জনগণ চলাফেরা করতেছি, আমাদের আসলে খুব কষ্ট হচ্ছে। রাস্তার এই অবস্থাতে এত বড় একটা মেডিকেল, রাস্তাটা এখনো ঠিক করতেছে না। আজকে 2 বছর ধরে এরকম। গতকালকেও একটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে উল্টে গেছে। তারপর ওই সাইড দিয়ে মোটরসাইকেল একটা উল্টে গেছে, ওনারা ঠিক করতেছে না। কোরবানের আগে আসি, এখানে একটু ইট পাথর মারি গেছিল, এভাবে পরে রাখছে, বলছে ঈদের 10 দিন পরে কাজ দেবে। আর দেখি নেই ওনাদেরকে। একই অবস্থা হালিশহর, ইপিজেড 2 নম্বর গেট, মুরাদপুর সহ বিভিন্ন জায়গার। সিটি কর্পোরেশন বলছে চলতি বর্ষা মৌসুম শেষ হওয়ার পর এসব মেরামতের কাজ করা হবে। তবে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তা আপাতত চলাচল উপযোগী করা হচ্ছে। অনেকগুলো রাস্তা আমরা কিন্তু টেন্ডার করে দিয়েছি। এগুলো কিন্তু এডিপির আন্ডারে আমাদের যে 2,500 কোটি টাকা যে প্রকল্পের আওতাধীন অনেকগুলো রাস্তা কিন্তু এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, চলমান আছে। এগুলো মাঝখানে একটি আপনার পরিবর্তিত পরিস্থিতিতে কন্ট্রাক্টরদের পাওয়া যায়নি, ওরা পালিয়ে গেছে, অনেক কাজ করতে কমফোর্ট ফিল করে নাই, ওরা কনফিডেন্স পায় নাই বিল পাবে কিনা। সেই জন্য এই রাস্তাগুলো আমরা নিজেরা আবার নতুন করে টাকা দিয়ে মেনটেন্যান্স ওয়ার্কে যাইও নি, কারণ অলরেডি যেহেতু এটা বাজেটে ধরা আছে, ধরা আছে, এগুলো এখন আমরা করে ফেলবো। এই বর্ষা মৌসুমটা আমাদেরকে একটু দিতে হবে, ইনিশিয়ালি যতটুকু করা যায় আমরা মেরামত করে দিব। এরকম যেখানেই আমরা কমপ্লেন আসছে, আমাদের যে এক্সিএন আছে প্রতিটা জন্য তাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন বেশ কয়েক বছর ধরে অনেক সড়ক এমন কোনো মতে সংস্কার করে সময় কাটানো হচ্ছে। সিডিএ এবং ওয়াসার সঙ্গে সমন্বয় করে টেকসই সড়ক বানানোর তাগিদ তাদের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। ব্যবহারিক নম্বর বোর্ডে না পৌঁছানোয় এসএসসি পরীক্ষায় ফেল করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখার 25 শিক্ষার্থী। একই কারণে যশোরে ফেল করা ভাতুরিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের 48 শিক্ষার্থী সংশোধিত ফলাফলে পাশ করেছে। যশোর ও চাঁদপুর রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ারাজ ইসলাম রানা যশোর সদর উপজেলার ভুতুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। গেল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে 10টি বিষয়ের মধ্যে 8টিতে জিপিএ 5 পেলেও ফেলের খবর শুনতে হয় তাকে। আমি যখন প্রথমে আমার এই ফেলের রেজাল্টটা নিতে হয়েছে, আমাদের এলাকায় অনেক কিছু উত্তর দিতে হয়েছে, এতে অনেকে হতাশা, অনেক মান সম্মানের একটা বিষয় আছে না, যে আমাদের ক্লাস পাওয়ার পর একটা ছেলে ফেল করেছে। মিয়ারাজের মতো ভেঙে পড়েছে ওই প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের 48 শিক্ষার্থীর সবাই একটি বিষয়ে ফেল করেছে। কারণ খুঁজতে গিয়ে জানা যায় কেন্দ্র থেকে রসায়ন ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। পরে গতকাল সংশোধিত ফলাফলে 48 শিক্ষার্থী সবাই পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে মিয়ারাজ। রেজাল্টের পরে অভিভাবকরা অনেক আমাদের প্রতি খুব ক্ষোভ প্রকাশ করেছিল এবং আমরা এই কারণে খুব হতাশ হয়েছিলাম এবং এই রেজাল্ট আমরা কেউ মেনে নিতে পারিনি। কাগজপাতি বোর্ডে জমা দিয়েছি, কিন্তু হয়তো বোর্ডের ওয়েবসাইটে ম্যানুয়ালি ওয়েবসাইটে আমাদের ওইগুলো কোনো কারণবশত ঢোকে নাই, যার কারণে
ফলাফল তাদের প্রকাশিত হয় নাই নির্দিষ্ট দিনে। স্কুলের শিক্ষকদের প্রশ্ন, এমন ভুলের জন্য কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত? আমি মনে করি যে ওই কেন্দ্র আসলে একটু গাফিলতির পরিচয় দিয়েছে। তাদের অবশ্যই সিনসিয়ার হওয়া উচিত ছিল, দেখাও উচিত ছিল যে অন্তত কেন মানে এই বিষয়গুলো তারা নাম্বারগুলো এন্ট্রি হলো কিনা তারা দেখেনি কেন। এদিকে একই ধরনের ভুল হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং বিষয়ের ব্যবহারিক নম্বর বোর্ডে না পৌঁছানোয় ফেল করেছে 25 শিক্ষার্থীর সবাই। স্যাররা বলছে যে এই নাম্বার বোর্ডে পাঠাইছে, এই নাম্বার আবার এক সপ্তাহের ভিতরে আমাদের রেজাল্টে চলে আসবে। আমাদের যন্ত্র ছিল না নাকি প্রতিষ্ঠানে, ওতে আমাদের যন্ত্র কিনে নিতে হবে, কিনে নিয়ে কাজ করতে হবে। আর নাকি যদি আমরা এটা করতে না চাই তাহলে 500 টাকা করে দিতে হবে। এখন আমরা কেউ টাকা দেই নাই। ফেল করা এই 25 শিক্ষার্থীর নতুন ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে বলে জানা গেছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। আন্তর্জাতিক গেল 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 61 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আহত হন অনেকেই। গাজার স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে উপত্যকার উত্তরাঞ্চলীয় 7টি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে 23 জন প্যালেস্টাইনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে রাফা শরণার্থী শিবিরের কাছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ নেওয়ার সময় 30 গাজাবাসী নিহত হন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকার উত্তর থেকে 16টি এলাকায় বসবাসকারীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ জার্সিতে আকস্মিক বন্যার পানিতে গাড়ি ভেসে 2 জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ঝড়ের তীব্রতা ও বন্যার পানিতে তাদের গাড়িটি নদীতে ভেসে যায়, তবে তাৎক্ষণিকভাবে নিহত 2 জনের নাম প্রকাশ করা হয়নি। পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে বলেছেন গভর্নর ফিল মার্ফি। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী বৃষ্টিতে নিউ ইয়র্ক এবং দক্ষিণ মধ্য পেনসিলভানিয়ায় আকস্মিক বন্যা দেখা দেয়। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20তে আজ মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। গেল টি-20তে লঙ্কানদের বিপক্ষে 83 রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। সে জয়ের আত্মবিশ্বাস টাইগাররা শেষ ম্যাচেও যায়। তবে টি-20 ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত কোনো সিরিজ জিততে পারেনি লিটনরা। এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া বাংলাদেশ দল। সঙ্গে সিরিজ জিতে সফরের শেষটা রঙিন করার সুযোগ টাইগারদের সামনে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লিটন মিরাজদের সাফল্যের পাল্লাও ভারী। এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টি-20তে খেলে 3টিতে জিতেছে টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। সকাল প্রায় 8:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রথম ভাগে 7 জন ক্রিকেটার ও 7 জন অফিসিয়াল ঢাকায় আসেন। ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক সালমান আলী আখা সহ ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজ আছেন। আর টিম অফিসিয়ালদের মধ্যে আছেন হেড কোচ মাইক হাসান এবং ম্যানেজার নাভিদ আকরাম চিমা ঢাকায় এসেছেন। 20, 22 ও 24 জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের 3 ম্যাচের টি-20 সিরিজ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদ দিবসে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। রংপুরের শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা, দ্রুততম সময়ে বিচার কাজ শেষ করার দাবি পরিবারের। গোপালগঞ্জে ভাঙচুর হওয়া মঞ্চ থেকে সমাবেশ করছে এনসিপি। মুজিববাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সকালে ইউএনও ও পুলিশের গাড়িতে হামলা। এবং ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা সরিয়ে নিল কমিশন। সিইসির সাথে এনসিপি নেতাদের সাক্ষাতের পর এ পদক্ষেপ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।